2024-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা অনেকে এবিটি এর মাধ্যমিক টেস্ট পেপার প্র্যাকটিস করা শুরু করেছো। তো এই টেস্ট পেপার থেকে আমরা ইংরেজি পেজগুলো আলোচনা করব। এই ইংরেজি পেজগুলো কত কত পেজে আছে, আমাদের এসব জায়গায় ইংরেজির পেজ নাম্বারগুলো দেওয়া আছে। ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তার বেশ কয়েকটা পেজ নাম্বার দেওয়া আছে, 22, 72, 104, 127 এমনি করে অনেকগুলো পেজ আছে। আজকে আমরা আলোচনা করবো একদম প্রথম পেজটা, পেজ নাম্বার 22, 22। এই পেজ নাম্বার থেকে পুরো পেজটাই আমরা আলোচনা করব। সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং স্কিল সবটাই আলোচনা করব। তাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে, প্রশ্নের উত্তরগুলো বুঝতেও পারবে এবং সহজে মনে রাখতে পারবে, যাতে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কোনো রকম অসুবিধা না হয়। আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার 22। দেখতেই পাচ্ছ আমরা এসে গেছি পেজ নাম্বার 22-তে। একটা মডেল পেজ দেওয়া আছে। প্রথমে একের দাগে সিন আছে। সিনটা তোমাদের সকলের জানা, তবু আমি একটু স্পিডে পড়ে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ দ্যান ইউ ডু আউট অফ ইয়োর্স। একবার ভেবে দেখো সে কতটা তার জীবন থেকে প্রাপ্তি লাভ করে, যেটা তুমি তোমার জীবন থেকে যতটা পাও তার থেকে। কার কথা বলা হচ্ছে বলে কি? বিড়ালের কথা বলা হচ্ছে। এটা আমাদের ক্লাস 10-এ লেসন নাম্বার 7 দ্য ক্যাট ওখান থেকে নেওয়া। তো বিড়ালের কথা ভাবতে লেখক আমাদের বলছেন যে বিড়ালের কথা একবার ভাবো, আমরা আমাদের জীবন থেকে যতটা সন্তুষ্টি বা আনন্দ পাই সেখান থেকে কতটা বেশি প্রাপ্তি লাভ করে বিড়াল তার জীবন থেকে। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, এবং তারা যে খেলাধুলাটা করে সেই খেলাধুলা থেকেও তারা কতটা আনন্দ পায়। As they get older, they go in for sport to the suburban backyards. তারা যেই বয়স্ক হয়ে যায়, মানে তাদের যখন বয়স হয়ে যায়, তারা কিন্তু ওই উপশহরের যে বাড়ির পেছনগুলো, ব্যাক ইয়ার্সগুলো, ওখানে তারা চলে যায় খেলাধুলা করার জন্য। দিজ ব্যাক ইয়ার্স দ্যাট আর ডাল টু আস, এই যে বাড়ির পেছনগুলো যেগুলো আমাদের কাছে অত্যন্ত নিরানন্দের বা অনাকর্ষণীয়, আর টু দেম হান্টিং গ্রাউন্ডস, আর এগুলো কিন্তু তাদের কাছে শিকার করার জায়গা। হোয়ার দে হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার, যেখানে তারা অনেক সাহসিকর রোমাঞ্চকর অভিযান চালায়, দ্যান কিং আর্থার্স নাইটস এভার হ্যাড, যেগুলো রাজা আর্থারের যোদ্ধারা যত রোমাঞ্চকর অভিযান চালিয়েছে তার থেকে অনেক বেশি। ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ এগেনস্ট দ্য ক্যাটস দ্যাট, অনেক সময় বিড়ালকে দোষ দিয়ে একটা কথা বলা হয় যে দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দ্যান দ্য পিপল ইন ইট, বিড়ালকে দোষ দিয়ে একটা কথা বলা হয় তারা নাকি তাদের বাড়িকে বেশি করে ভালোবাসে, ওই বাড়ির লোকজনকে নাকি ততটা ভালোবাসে না। ন্যাচারালি দ্য ক্যাট ডাজন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি, সাধারণত বিড়াল কিন্তু যে এলাকায় বাস করে ওই এলাকাকে ছেড়ে যেতে চায় না। দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর, এমন একটা স্থান যেখানে তার সমস্ত বন্ধুরা রয়েছে সেই জায়গাকে সে ছাড়তে চায় না। অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, যেখানে সে প্রত্যেকটা নিদর্শনকে চিনে রেখেছে। এক্সাইল্ড ইন এ নিউ ল্যান্ড, কারণ নতুন কোনো জায়গায় বসবাস করতে গেলে হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি, তাকে নতুন একটা ভূগোল শিখতে হবে। সো হোয়েন দ্য ফ্যামিলি মুভস, তাই যখন পরিবার কোথাও চলে যায়, দ্য ক্যাট ইফ অ্যালাউড, তখন বিড়াল যদি তাকে অনুমতি দেওয়া যায়, উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, সে কিন্তু পুরনো বাড়িতে থেকে যায়। অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেনেন্টস, এবং নতুন ভাড়াটিয়ার সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম হোয়াইল হি এনজয়জ লাইফ ইন হিজ ওন ওয়ে, সে কিন্তু সেই ওই এলাকায় নতুনভাবে বসবাস করতে শুরু করে এবং তার জীবনটাকে সে নিজের মতো করে উপভোগ করতে থাকে। আমাদের এ দাগটা কিছু এমসিকিউ দেওয়া আছে, মানে 4টা করে অপশান দেওয়া আছে, সঠিক অপশানকে টিক চিহ্ন মারতে হবে। আমরা উত্তর আলোচনা করবো। এ দাগে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ক্যাট গেটস ফ্রম লাইফ মাচ মোর দ্যান, মানে লেখকের মতে বিড়াল কিন্তু তার জীবন থেকে যা কিছু পায় সেটা কার থেকে বেশি? উত্তর হচ্ছে এ ম্যান, একজন মানুষের থেকে। কারণ টেক্সটের প্রথম লাইনে আমাদের বলা আছে, আউট অফ হিজ লাইফ দেন ইউ ডু মানে আমাদেরকে বলছেন লেখক বলছেন যে তোমরা তোমাদের জীবন থেকে যতটা সন্তুষ্টি পাও তার থেকে বিড়াল বেশি পায়। তাহলে আমরা কারা? আমরা তো মানুষ। তাই একটা মানুষ তার জীবন থেকে যতটা সন্তুষ্টি পায় তার থেকে অনেক বেশি সন্তুষ্টি বিড়াল পায়। তাই আমরা এখানে উত্তর মারবো অপশন নাম্বার 2, এ ম্যান। বি দাগে আছে ক্যাটস গো ইন ফর স্পোর্টস হোয়েন দে, মানে বিড়াল খেলাধুলা করার জন্য ওই শহরতলির যে বাড়ির পেছনগুলো সেখানে চলে যায়। কখন? যখন তারা দে গ্রো ওল্ডার, যখন তাদের বয়স হয়ে যায়। অপশন নাম্বার 2। দ্য সি দাগে দ্য ন্যারেটর কনসিডার্স দ্যাট কিং আর্থার্স নাইটস ওয়ার নট, লেখক মনে করছেন যে রাজা আর্থারের যে সৈন্যরা যোদ্ধারা তারা কিন্তু ততটা ড্যাশ ছিল না, ততটা কি ছিল না, না অ্যাডভেঞ্চারাস অ্যাজ ক্যাট, মানে বিড়ালের মতো তারা অতটা রোমাঞ্চকর ছিল না। অপশন নাম্বার 4। আর ডি দাগে দ্য গ্রাউন্ড হোয়ার দ্য ক্যাট লাইকস টু হান্ট ইজ দ্য, যে গ্রাউন্ডে বিড়াল শিকার করতে চায় সেটা কিন্তু কি, কোন গ্রাউন্ড, মানে বাড়ির কোন দিকে অবস্থিত? উত্তর হচ্ছে ব্যাক ইয়ার্ড, বাড়ির পেছনে অবস্থিত। অপশন নাম্বার 1। ই দাগে আফটার দ্য ফ্যামিলি মুভস অ্যাওয়ে দ্য ক্যাট লাইকস টু লিভ, পরিবার চলে যাওয়ার পরে বিড়াল কিন্তু কোথায় থেকে যেতে চায়? সে কিন্তু সেই পুরনো বাড়িতে নতুন ভাড়াটিয়ার সঙ্গে থেকে যেতে চায়, উইথ দ্য নিউ টেনেন্টস। অপশন নাম্বার 3। আমরা বি দাগে আলোচনা করবো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নিচে কিছু বাক্য দেওয়া আছে, বাক্যগুলো ইনকমপ্লিট অবস্থায় আছে, বাক্যগুলোকে কমপ্লিট করতে হবে টেক্সট থেকে তথ্য নিয়ে।
পিপল অলওয়েজ স্পিক এগেনস্ট দ্য ক্যাট দ্যাট, মানে লোকেরা সর্বদা বলে যে বিড়াল, মানে বিড়ালের এগেনস্টে লোকেরা একটা কথা বলে যে যে বিড়াল নাকি যে বাড়িতে বাস করে সেই বাড়িকে বেশি ভালোবাসে, ওই বাড়ির লোকজনকে বেশি ভালোবাসে না। লাইনটা কোথায় আছে দেখো, এই সব জায়গায় বলা আছে ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রোচ এগেনস্ট ক্যাটস দ্যাট, এই দ্যাট অব্দি দেওয়া আছে, আমরা দ্যাটের পর থেকে লিখবো। তাহলে দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দ্যান দ্য পিপল ইন ইট, তাহলে দে আর মোর থেকে শুরু করে ইন ইট পর্যন্ত, এটা আমরা প্রথম শূন্যস্থানে তুলব। কিং আর্থার্স নাইটস হ্যাড গ্যালেন্ট অ্যাডভেঞ্চার বাট দ্য ক্যাটস, মানে রাজা আর্থারের যোদ্ধাদের আছে সাহসিকর অভিযান, কিন্তু বিড়ালের কি আছে না আরো বেশি সাহসিকর অভিযান আছে। বাট দ্য ক্যাটস হ্যাভ মোর অ্যাডভেঞ্চার্স। আর তিনে দেখা যাচ্ছে হোয়েন দ্য ফ্যামিলি মুভস দ্য ক্যাট ওয়ান্টস টু, যখন পরিবার চলে যায় বিড়াল কিন্তু কি করতে চায় না, বিড়াল কিন্তু তার পুরনো ঘরে থেকে যায়। দ্য ক্যাট ওয়ান্টস টু স্টে, STAY, স্টে ইন হিজ ওল্ড প্লেস, তার পুরনো জায়গায় থেকে যেতে চায়। আমি লিখছি না, উত্তরগুলো একটু মুখে বলে দিচ্ছি, তোমরা কিন্তু শুনে শুনে খাতায় নোট ডাউন করে নেবে। আর সি দেখা গেছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে চার্টখানা পূরণ করতে হবে। একদিকে আছে স্টেটমেন্ট, একদিকে আছে রিজন। স্টেটমেন্ট মানে ফলাফল বা বক্তব্য, আর রিজন মানে কারণ। একের দেখাচ্ছে দ্য ক্যাট এনজয়েজ অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস ইন দ্য ব্যাকইয়ার্ড, বাড়ির পেছনের দিকে একটা রোমাঞ্চকর জীবনযাপন কাজকর্ম এগুলো বিড়াল এনজয় করে। কারণটা কি না দে গ্রো ওল্ডার, কারণ তাদের বয়স বেড়ে যায়, ফলে ব্যস্ততম এলাকায় তারা আর থাকতে পারে না, বাড়ির পেছনে চলে যায় আর সেখানে রোমাঞ্চকর জীবনটাকে পছন্দ করে। তাহলে আমরা এখানে লিখবো দে গ্রো ওল্ডার। এখানে রিজনের ঘটনাটা দেওয়া আছে হি নোজ এভরি ল্যান্ডমার্ক অফ দ্য এরিয়া, ওই এলাকার সমস্ত নিদর্শনকে সে চিনে রেখেছে। এর স্টেটমেন্টটা কি, মানে এর ফলে কি হয় না হি ডাজ নট ওয়ান্ট টু লিভ, LEAVE, হি ডাজ নট ওয়ান্ট টু লিভ হিজ ওল্ড প্লেস, তার পুরনো জায়গাকে সে ছাড়তে চায় না। এবার দুয়ের জায়গাটা পোয়েম দিয়েছে, পোয়েমটা পড়ছি। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, ঘাসের সঙ্গে পাতার সঙ্গে ফলের সঙ্গে এবং দেওয়ালের সঙ্গে। দ্য স্নেল স্টিক্স ক্লোজ, শামুক একদম আটকে লেগে থাকে। নর ফিয়ার্স টু ফল, পড়ে যাওয়ার তার কোনো ভয় থাকে না। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, যেন মনে হয়েছে ওখানেই বড় হয়েছে। হাউস অ্যান্ড অল টুগেদার, ঘরকে নিয়ে একসঙ্গে। উইদিন দ্যাট হাউস সিকিওর হি হাইডস, ওই ঘরের মধ্যে নিরাপদে সে লুকিয়ে যায়। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, যখন কোনো আসন্ন বিপদ ঘনিয়ে আসে। অফ স্টর্ম, সে ঝড়ের বিপদ হতে পারে। অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, অথবা আবহাওয়ার পাশাপাশি অন্য কোনো বিপদ হতে পারে, তখন শামুক কিন্তু লুকিয়ে যায়। এবার কিছু MCQ দেওয়া আছে। এ দাগে দ্য স্নেল ডাজ নট হ্যাভ দ্য ফিয়ার অফ, শামুকের কিন্তু কিসের ভয় নেই, উত্তর হচ্ছে পড়ে যাওয়ার কোনো ভয় নেই, অপশন নাম্বার 4 ফল। বি দাগে দ্য স্নেল সিমস টু গ্রো টুগেদার উইথ, শামুককে দেখে মনে হয় যেন সে বড় হয়েছে কাকে সঙ্গে নিয়ে, উত্তর হচ্ছে এ হাউস, একটা বাড়িকে সঙ্গে নিয়ে সে বড় হয়েছে, অপশন নাম্বার A। আর সি দাগে দ্য স্নেল হাইডস সিকিউরলি উইদিন, শামুক কিন্তু নিরাপদে লুকিয়ে যায় কোথায় না তার ঘরের মধ্যে, অপশন নাম্বার 4 দ্য হাউস। আর ডি দাগে দ্য স্নেল ফাইন্ডস ডেঞ্জার ইন, শামুক বিপদ খুঁজে পায় কিসের মধ্যে, উত্তর হচ্ছে স্টর্ম, ঝড়ের মধ্যে, অপশন নাম্বার 3। আর বি দাগে দুটো কোশ্চেন আছে, নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, মানে কবিতার নাম লিখতে বলেছে এবং কবির নাম লিখতে বলেছে। আমরা কবিতার নাম লিখবো দ্য স্নেল, আর কবির নাম হচ্ছে উইলিয়াম কাউপার। তো আমরা লিখবো দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য স্নেল, SNAIL, আর দ্য পোয়েট ইজ উইলিয়াম কাউপার। আর দুইয়ের দেখা যাচ্ছে হোয়ার ডাজ দ্য স্নেল জেনারেলি স্টিক ক্লোজ টু, শামুক সাধারণত একদম আটকে লেগে থাকে কার সঙ্গে, মানে একদম কবিতার প্রথম 2 লাইন লিখলেই হবে। এসব জায়গায় বলা হচ্ছে টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল। এই 2 লাইন লিখে দিলে কিন্তু আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর হয়ে যাবে। এবার একটা আনসিন দিয়েছে, মন দিয়ে শোনো। চিতা ওবান অলসো নোন অ্যাজ, যে AKA মানে অলসো নোন অ্যাজ পবন। তোমাদের অনেকের নাম হয়, একসঙ্গে ডাক নাম হয় না, ধরো মনে করো নাম হচ্ছে দীপান্বিতা বিশ্বাস, তার ডাক নাম হচ্ছে দীপা, তাহলে দীপান্বিতা বিশ্বাস অলসো নোন অ্যাজ দীপা। মানে চিতা ওবান একটা চিতার নাম, তার আরও ডাক নাম হচ্ছে পবন। হুইচ হ্যাড স্ট্রেড আউট অফ কুনো ন্যাশনাল পার্ক ইন মধ্যপ্রদেশ মাল্টিপল টাইমস, যে কিন্তু বাসস্থান হচ্ছে কুনো ন্যাশনাল পার্ক, মধ্যপ্রদেশে অবস্থিত। তো মধ্যপ্রদেশে কুনো ন্যাশনাল পার্কে সে থাকে, সেখান থেকে সে ঘুরে ঘুরে বাইরে বেরিয়ে গেছে মাল্টিপল টাইমস, মানে অনেকবার। অ্যান্ড হ্যাড টু বি রেস্কিউড ফ্রম ফার অফ লোকেশনস, এবং অনেক দূর দূর থেকে তাকে অনেক সময় উদ্ধার করতে হয়েছে। হ্যাজ বিন শিফটেড টু অ্যান এনক্লোজার ইন দ্য পার্ক, এবার তাকে বুদ্ধি করে পার্কের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে একটা এনক্লোজারের মধ্যে রাখা হবে, মানে একটা বেড়ার মধ্যে রাখা হবে পার্কে, যাতে সে বেরিয়ে কোথাও ঘুরতে না পালিয়ে যায়। এ সিনিয়র ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসিয়াল সেড, একজন সিনিয়র বন দপ্তরের কর্মী তিনি একথা বললেন। দ্য মেল চিতা, এই যে চিতা ওবান যাকে পবন নামে ডাকা হয় সে কিন্তু পুরুষ চিতা। দ্য মেল চিতা হ্যাড ওয়ান্ডার্ড আউটসাইড দ্য KNP মানে কুনো ন্যাশনাল পার্ক অ্যাটলিস্ট 2 টাইমস দিস মান্থ, অনেকবার তো বেরিয়েছে পার্ক থেকে, অনেক দূরে দূরে চলে গেছে, তবে এই মাসে অন্তত 2 বার সে বেরিয়ে গেছে।
ইন দ্য লেটেস্ট ইনসিডেন্ট, আর সবচেয়ে কাছের সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে, দ্য ফেলাইন ওয়াজ ট্রাঙ্কুলাইজড অন এপ্রিল 22, মানে 22শে এপ্রিলের দিন এই ফেলাইন, ফেলাইন মানে ওই বিড়াল পরিবারের অন্তর্গত কোনো প্রাণী, আমরা বাঘকে বিড়ালের মাসি বলি না, তো ফেলাইন মানে বিড়াল জাতীয় বা বিড়াল পরিবারের অন্তর্গত একটা প্রাণী, মানে এই চিতাবাঘের কথা বলা হচ্ছে। তাকে ট্রাঙ্কুলাইজ মানে ওষুধ প্রয়োগ করে অজ্ঞান করানো হয়েছিল এপ্রিল মাসের 22 তারিখে, হোয়াইল ইট ওয়াজ অ্যাবাউট টু ক্রস ওভার টু এ ফরেস্ট ইন নেবারিং উত্তরপ্রদেশ। সে কিন্তু পার্শ্ববর্তী রাজ্য উত্তরপ্রদেশ, সেখানে প্রায় একটা বনকে অতিক্রম করতে যাচ্ছিল, অ্যাবাউট টু ক্রস মানে অতিক্রম করেনি কিন্তু প্রায় অতিক্রম করতে যাচ্ছিল, এমন সময় তাকে অজ্ঞান করে আবার ফিরিয়ে আনা হয়। অ্যান্ড ব্রট ব্যাক টু কেএনপি, এবং তাকে ফিরিয়ে আনা হয়েছিল কুনো ন্যাশনাল পার্কে। অন এপ্রিল 7, আর 7ই এপ্রিল, পবন ওয়াজ রেস্কিউড ফ্রম দ্য বৈরাড এরিয়া ইন মধ্যপ্রদেশ শিবপুরি আফটার বিং ট্রাঙ্কুলাইজড, অফিসিয়াল সাইট সেড। এটা তো গেল 22শে এপ্রিলের ঘটনা। তার 15 দিন আগে 7ই এপ্রিলের দিন কিন্তু আরেকটা ঘটনা ঘটেছিল, মানে এপ্রিল মাসে দুবার ঘটেছে, একটা 22 তারিখ, একটা 7 তারিখ। 7 তারিখের দিন সে মধ্যপ্রদেশের মধ্যেই ছিল, বৈরাট এলাকাতে, সেখানে কিন্তু সে পবন চলে গেছিলো, সেখান থেকে উদ্ধার করে ওই মধ্যপ্রদেশের শিবপুরি এলাকাতে অবস্থিত, সেখান থেকে তাকে উদ্ধার করে আবার কেএনপিতে ফিরিয়ে আনা হয়। সেটাও কিন্তু ট্রাঙ্কুলাইজড করে আনা হয়েছিল, মানে অজ্ঞান করে আনা হয়েছিল, অফিসিয়াল সাইট সেড, অফিসিয়াল সূত্রে এই খবরটা জানা গেছে। KNP Divisional Forest Officer Prakash Kumar Verma confirmed that Pawan had now been shifted to a large enclosure. তো কুনো ন্যাশনাল পার্কে ডিভিশনাল ফরেস্ট অফিসার যিনি রয়েছেন, নাম হচ্ছে প্রকাশ কুমার বর্মা, তিনি আরও সুনিশ্চিত করে জানালেন যে পবনকে নিয়ে আর দুশ্চিন্তার কিছু নেই, পবন আর কোথাও পালাবে না, কারণ তাকে এখন শিফট করা হয়েছে একটা বড় বেড়া এলাকার মধ্য দিয়ে, মানে বেড়া দিয়ে গোটা এলাকাকে এনক্লোজ করে দেওয়া হয়েছে। হোয়ার দ্য ফেলাইন ইজ স্টেইং উইথ 2 ফিমেল চিতাস, যেখানে সে একা ঘুরবে না, তার সঙ্গে আরও 2টো মহিলা চিতা ঘুরবে, মানে অন্যান্য প্রাণীকে ঢুকতে দেওয়া হবে না, হরিণ, গন্ডার, সিংহ এদের কাউকে ঢুকতে দেওয়া হবে না, 2টো মহিলা চিতার সঙ্গে সে ঘুরবে। পবন অ্যান্ড দ্য ফিমেল চিতা আশা ওয়ার রিলিজড ইন্টু দ্য ওয়াইল্ড অন মার্চ 11, এবং সেখানে পবনকে ছাড়া হয়েছে, আরেকজন মহিলা চিতাকে ছাড়া হয়েছে, তার নাম হচ্ছে আশা, সে মহিলা চিতার নাম ছাড়া হয়েছে। আর পবনটা কার নাম? সে পুরুষ চিতার নাম, যে পবনকে নিয়ে আমরা এতগুলো গল্প পড়ছি। তো পবন এবং সেই মহিলা চিতা আশা এদেরকে ছাড়া হয়েছে ওই পার্কে, ওই বন্যা এলাকাতে মার্চ মাসের 11 তারিখে, অলমোস্ট 6 months আফটার দে ওয়ার ব্রট টু কেএনপি ফ্রম আফ্রিকা। এদেরকে আনা হয়েছিল কিন্তু আফ্রিকা থেকে এই কেএনপিতে আনার 6 মাস পরে তাদেরকে একসঙ্গে রিলিজ করা হয়েছিল। 2 আদার ফেলাইন্স, আর অন্য 2টো এই বিড়াল জাতীয় চিতা, এলটন অ্যান্ড ফ্রেডি, এরা দুটো চিতাবাঘের নাম, ওয়ার রিলিজ ইন দ্য পার্কস ফ্রি রেঞ্জ এরিয়া অন মার্চ 22। এদেরকে ছাড়া হয়েছিল মার্চ মাসে 22 তারিখে পার্কের খোলামেলা এলাকাতে। দ্য কেএনপি হ্যাজ সিন দ্য ডেথ অফ 2 চিতাস, আর কুনো ন্যাশনাল পার্ক কিন্তু গত কয়েকদিনে দেখেছে 2টো চিতাবাঘের মৃত্যু, এ মেল অ্যান্ড এ ফিমেল, একটা পুরুষ চিতা, একটা মহিলা চিতা, ইন লেস দ্যান এ মান্থ, 1 মাসেরও কম সময়ে। অন এপ্রিল 23, আর 23শে এপ্রিলের দিন দ্য মেল চিতা উদয় ট্রান্সলোকেটেড ফ্রম সাউথ আফ্রিকা ইন ফেব্রুয়ারি দিস ইয়ার, যে পুরুষ চিতা উদয় তাকে আনা হয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে এই বছর ফেব্রুয়ারি মাসে। ডায়েড অফ কার্ডিও পালমোনারি ফেলিওর, ওই কার্ডিও পালমোনারি ফেলিওর মানে হৃৎপিণ্ডের একটা রোগের নাম, সেই রোগে আক্রান্ত হয়ে চিতাবাঘটা মারা গেছিল। 1 of the 8 নামিবিয়ান চিতা, আর উল্টো দিকে নামিবিয়া থেকে আনা হয়েছিল 8টা চিতা, তার মধ্যে একটা চিতা হচ্ছে সাসা, এজেড মোর দ্যান 4.5 years, যার বয়স হচ্ছে 4.5 বছরে একটু বেশি। ডায়েড অফ এ কিডনি এলিমেন্ট, সে কিডনি রোগে মারা গেছিল অন মার্চ 27, 27শে মার্চ। আন্ডার প্রজেক্ট চিতা ফর রিইন্ট্রোডিউসিং দ্য স্পেসিস দ্যাট বিকাম এক্সটিংক্ট ইন ইন্ডিয়া। অ্যাকচুয়ালি এই যে প্রজেক্ট চিতাটা গ্রহণ করা হয়েছে, কেন গ্রহণ করা হয়েছে, এর উদ্দেশ্যটা কি না, যাতে এই চিতাবাঘের প্রজাতিকে রিইন্ট্রোডিউস করা যায়, মানে পুনর্ভাবে আবার চালিত করা যায়, কারণ যে জাতিটা দ্যাট বিকেম এক্সটিংক্ট মানে অবলুপ্ত হয়ে গেছে ভারতবর্ষ থেকে ইন 1952, 1952 সালে। এ টোটাল অফ 20 ফেলাইন্স, মানে মোট 20টা চিতাবাঘ ইনক্লুডিং 10 ফিমেল, যার মধ্যে 10টা মহিলা চিতা রয়েছে, ওয়ার ট্রান্সলোকেটেড টু দ্য কেএনপি ইন সিওপুর ডিস্ট্রিক্ট ফ্রম নামিবিয়া অ্যান্ড সাউথ আফ্রিকা ইন 2 ব্যাচেস ইন সেপ্টেম্বর 2022 অ্যান্ড ফেব্রুয়ারি দিস ইয়ার। অ্যাকচুয়ালি 20টা চিতা, যার মধ্যে 10টা মহিলা চিতা, এদেরকে কেএনপিতে আনা হয়েছে ওই সিওপুর জেলাতে। কোথা থেকে আনা হয়েছে? নামিবিয়া থেকে এবং সাউথ আফ্রিকা থেকে। 2টো ব্যাচে করে আনা হয়, এককালীন কিন্তু 20টা চিতাকে আনা সম্ভব হয়নি, 2 ক্ষেপে করে আনা হয়েছে, 2টো ব্যাচে করে আনা হয়েছে। একটা হচ্ছে সেপ্টেম্বর মাসে 2022 সালে আনা হয়েছিল, আর ফেব্রুয়ারি দিস ইয়ার এই বছর ফেব্রুয়ারি মাসে আনা হয়েছিল। আচ্ছা, গোটা আনসিনটা আমরা রিপোর্ট থেকে পেলাম, অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশ ইন দ্য টেলিগ্রাফ ডেটেড 26 এপ্রিল 2023। 2023 সালে 26শে এপ্রিল টেলিগ্রাফে একটা আর্টিকেল প্রকাশিত হয়েছিল, সেখান থেকে এটা নেওয়া। তো একদম প্রথমে আমরা এমসিকিউতে যাব। এই একের দেখে পবন স্ট্রেড আউট অফ কেএনপি দ্যাট মান্থ অ্যাটলিস্ট 2 times। এই এপ্রিল মাসে অন্তত 2বার পবন কেএনপি থেকে বাইরে বেরিয়েছে, একটা 7 তারিখ, একটা 22 তারিখ, মনে পড়ছে তো? 2বার বেরিয়েছিল, ওটা হচ্ছে 2 times, অপশন নাম্বার বি। 2 এর দেখে এলটন অ্যান্ড ফ্রেডি ওয়ার রিলিজড ইন্টু দ্য পার্ক অন,
এই এন্টন আর ফ্রেডি এই দুজনকে ছাড়া হয়েছিল এই পার্কে কত তারিখে? এসব জায়গায় বলা আছে এলটন অ্যান্ড ফ্রেডি ওয়ার রিলিজড ইনটু দ্য পার্ক ফ্রি রেঞ্জ এরিয়া অন মার্চ 22, মানে মার্চের 22 তারিখে ছাড়া হয়েছিল। তাই আমরা উত্তরে যাব 22শে মার্চ এই অপশানে। আর তিনের দাগে ইট ওয়াজ রিপোর্টেড দ্যাট চিতা উদয় ডায়েড অফ এ, খবরের প্রকাশ চিতা উদয় মানে উদয় যে চিতারা সে মারা গেছিল কিসে? না সে মারা গেছিল কার্ডিও পালমোনারি ফেলিওর, মানে হৃৎপিণ্ডের একটা রোগে মারা গেছিল। কার্ডিও পালমোনারি ফেলিওর, অপশন নাম্বার ডি। আর চারে দেখা গেছে হোয়েন সাসা ডায়েড, যখন সাসা মারা গেছিল তখন তার বয়স কত ছিল? তার 4.5 বছরের বেশি ছিল তার বয়স। তাহলে উত্তর হবে মোর দ্যান 4.5 years old। আর পাঁচে দাগে টু রি ইন্ট্রোডিউস দ্য স্পেসিস ইন 2 batches, নাম্বার অফ চিতাস ব্রট ফ্রম সাউথ আফ্রিকা অ্যান্ড নামিবিয়া ওয়ার। চিতার প্রজাতিকে যাতে পুনরুজ্জীবিত করা যায় তার জন্য কটা চিতাকে আফ্রিকা থেকে এবং নামিবিয়া থেকে আনা হয়েছিল? উত্তর হচ্ছে 20টা চিতা, অপশন নাম্বার এ 20। আর ছয়ের দাগে পবন স্ট্রেড আউট অফ দ্য কেএনপি অ্যান্ড হি ওয়াজ সিন ওয়ান্ডারিং অন April 7 ইন এ। পবনকে যখন 7ই এপ্রিল, দুবার বেরিয়েছিল না, একটা 7ই এপ্রিল একটা 22 এপ্রিল, তো 7 এপ্রিল যে বেরিয়ে গেছিল সে কিন্তু মধ্যপ্রদেশের মধ্যে ছিল এবং বৈরাট এলাকাতে ছিল, অপশন নাম্বার সি বৈরাট এরিয়া। এবার আমরা ট্রু ফলসে যাব। একের দাগে আছে অন April 22 পবন ক্রসড ওভার টু দ্য ফরেস্ট অফ উত্তরপ্রদেশ। অ্যাকচুয়ালি কিন্তু এপ্রিল মাসের 22 তারিখে পবন কিন্তু উত্তরপ্রদেশে একটা বনকে ক্রস করে গেছিল, কথাটা ভুল, ক্রস করেনি, মানে প্রায় ক্রস করার মুখে ছিল। তাই আমরা এখানে ফলস লিখব, এফ লিখলাম। আর সাপোর্টিং কোথায় আছে দেখে দিচ্ছি, এই যে লেখা আছে অন April 22 হোয়াইল ইট ওয়াজ অ্যাবাউট টু ক্রস। অ্যাবাউট টু ক্রস মানে ক্রস করেনি, মানে ক্রস করতে যাবে এরকম। তাহলে আমরা সাপোর্টিংয়ে তুলব এই বাক্যটা অন April 22 হোয়াইল ইট ওয়াজ অ্যাবাউট টু ক্রস ওভার টু এ ফরেস্ট ইন নেবারিং উত্তরপ্রদেশ, এই পর্যন্ত অন April 22 থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত একটা সাপোর্টিংয়ে তুলে দেবে। দুইয়ের দাগে আফটার বিং রেস্কিউড পবন রিমেন্ড ইন দ্য এনক্লোজার অ্যালং উইথ আদার ইনমেটস। তো পবনকে ওই রেস্কিউ করার পর তাকে এনক্লোজারে রাখা হয়েছিল অন্যান্য ইনমেটসের সঙ্গে। ইনমেটস মানে তার সহপাঠী যারা, তার সহযাত্রী যারা, তার সহ খেলোয়াড় যারা, তাদের সঙ্গে, মানে আর চিতাদের সঙ্গে। অবশ্যই ঠিক, তাকে অন্য দুটো মহিলা চিতার সঙ্গে রাখা হয়েছিল এবং সেখানে তাকে একা ঘুরতে দেওয়া হয়নি, দুটো মহিলা চিতা তার সঙ্গে ছিল। আমরা ট্রু লিখব। সাপোর্টিং কোথায় আছে খুঁজে দিচ্ছি। পবন হ্যাড নাও বিন শিফটেড টু এ লার্জ এনক্লোজার হোয়ার দ্য ফেলাইন ইজ স্ট্রেইং উইথ 2 ফিমেল চিতাস, মানে পবন হ্যাড নাও থেকে 2 ফিমেল চিতাস পর্যন্ত। এটা হচ্ছে সেকেন্ড সাপোর্টিং স্টেটমেন্ট। আর তিনের দাগে আছে সাসা ওয়াজ ব্রড ফ্রম নামিবিয়া। সাসাকে নামিবিয়া থেকে আনা হয়েছিল, অবশ্যই ঠিক, ট্রু লিখবো আমরা। সাপোর্টিং হচ্ছে ওয়ান অফ দ্য 8 নামিবিয়ান চিতাজ সাসা, মানে যে 8টা নামিবিয়ান চিতা, নামিবিয়া থেকে আনা হয়েছিল যে 8টা চিতা, তার মধ্যে একটা হচ্ছে সাসা। তাহলে সাসা নামিবিয়া থেকে এসেছিল, তাই ট্রু হলো। এটা থার্ড সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে তোমরা ওয়ান অফ দ্য থেকে শুরু করে সাসা পর্যন্ত তুলে দেবে। এটা এগুলো থার্ড সাপোর্টিং স্টেটমেন্ট। এবার 3খানা কোশ্চেন দেওয়া আছে, এবার 4খানা কোশ্চেন দেওয়া আছে। একের দাগে হোয়াট ডাজ কেএনপি স্ট্যান্ড ফর, মানে কেএনপির পুরো নাম কি? তো তোমরা উত্তর লিখবে কেএনপি স্ট্যান্ডস ফর কুনো ন্যাশনাল পার্ক। আনসিনে একদম প্রথম লাইনে বানান আছে, কেএনপি স্ট্যান্ডস ফর কুনো ন্যাশনাল পার্ক। আচ্ছা, দুয়ে দেখে হোয়াট ডিড দ্য ডিভিশনাল ফরেস্ট অফিসার সে অ্যাবাউট পবন। তো ফরেস্ট অফিসারের যে ডিভিশনাল অফিসার রয়েছেন তিনি পবনকে নিয়ে কি বলেছিলেন? পরিষ্কার আনসিনে লাইন দেওয়া আছে, খুঁজে দিচ্ছি। আমরা এটা উত্তর নেব কেএনপি ডিভিশনাল ফরেস্ট অফিসার প্রকাশ কুমার বর্মা কনফার্ম দ্যাট পবন হ্যাড নাও বিন শিফটেড টু এ লার্জ এনক্লোজার হোয়ার দ্য ফেলাইন ইজ স্ট্রেইং উইথ 2 ফিমেল চিতাস, মানে কেএনপি ডিভিশনাল থেকে শুরু করে ফিমেল চিতাস পর্যন্ত। এইটা পুরো তুলে দিলে আমাদের 2 দাগে উত্তর হয়ে গেল। তারপর 3-এর দাগে আছে হোয়াট হ্যাপেন টু পবন অন মার্চ 11। মার্চের 11 তারিখের দিন পবনের ক্ষেত্রে কি ঘটেছে? মার্চ মাসে 11 তারিখের দিন পবনকে এবং আরেকটা মহিলা চিতা আশাকে, এই দুজনকে ছাড়া হয়েছিল, এদেরকে একটা বন্য পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছিল। মার্চ মাসে 11 তারিখে পবনকে এবং একটা মহিলা চিতা আশাকে একটা বন্য পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছিল ওই আফ্রিকা থেকে তাদেরকে আনার 6 মাস পরে। আমরা এই বাক্যটা উত্তরে লিখব পবন অ্যান্ড দ্য ফিমেল চিতা আশা ওয়ার রিলিজড ইন্টু দ্য ওয়াইল্ড অন March 11 অলমোস্ট 6 months আফটার দে ওয়ার ব্রট টু দ্য কেএনপি ফ্রম আফ্রিকা। এই বাক্যটা লিখে দিলে আমাদের থার্ড কোশ্চেনে উত্তর হয়ে গেল। লাস্ট কোশ্চেন আছে হোয়াট ওয়াজ দ্য এম অফ প্রজেক্ট চিতা। প্রজেক্ট চিতার মূল উদ্দেশ্যটা কি? না, প্রজেক্ট চিতার মূল উদ্দেশ্য যে চিতাবাঘগুলো ভারত থেকে অবলুপ্ত হয়ে গেছে 1952 সালে, সেই প্রজাতিটাকে যাতে পুনরায় আবার বাঁচিয়ে তোলা যায়, সেটা হচ্ছে আমাদের রিইন্ট্রোডিউস করাটা হচ্ছে এই প্রজেক্টের মেন লক্ষ্য। তা আমাদেরকে নিজেকে লিখতে হবে। আমরা লিখব দ্য এম অফ প্রজেক্ট চিতা ইজ টু রিইন্ট্রোডিউস, এখানে রিইন্ট্রোডিউস লিখবে, টু লিখবে রিইন্ট্রোডিউস দ্য স্পেসিস দ্যাট বিকেম এক্সটিংক্ট ইন ইন্ডিয়া ইন 1952। এটা লিখে দিলে আমাদের 4 নম্বর কোশ্চেনে উত্তর হয়ে গেল। এবার আমরা গ্রামার পোর্শনে যাব। 4-এর দাগে আমরা শূন্যস্থান পূরণ করব। এটা ভার্বের কারেক্ট ফর্মকে দিয়ে শূন্যস্থান পূরণ, এমসিকিউ টাইপের। 3 ওয়ার্কার্স ডায়েড, মানে 3জন কর্মী মারা গেছিল বিকজ অফ পসিবল অ্যাসফিক্সিয়েশন, মানে সম্ভাব্য অক্সিজেনের ঘাটতির জন্য।
হোয়াইল দে ওয়ার ট্রাইং, যখন তারা চেষ্টা করছিল, টু রিমুভ উডেন প্ল্যাঙ্কস ফ্রম নিউলি কাস্টেড কংক্রিট ওয়ালস অফ এ সেপটিক ট্যাঙ্ক। একটা সেপটিক ট্যাঙ্কে তারা কিন্তু সে কাঠের চাইগুলো সরাচ্ছিল, কাঠের বড় বড় তক্তাকে সরাচ্ছিল। দে ওয়ার ব্রট আউট, তাদেরকে টেনে বাইরে বার করা হয়েছিল, অ্যান্ড রাশ টু দ্য লোকাল হসপিটাল, স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, হোয়ার দ্য ডক্টরস ডিক্লেয়ার ব্রট ডেড, ডাক্তার সেখানে ঘোষণা করেছিলেন যে এদেরকে মৃত আনা হয়েছে। তাহলে উত্তর কী কী হলো? ডায়েড, ওয়ার ট্রাইং, আর তার সঙ্গে ওয়ার ব্রট। এবারে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে অনুসরণ করতে বলছে। ইট টুক এ ফিউ মিনিটস বিফোর অল কেম টু রিয়ালাইজ দ্যাট, মানে কয়েকটা মিনিট লাগলো সবাই উপলব্ধি করতে পারলো যে দ্য ট্রেন হ্যাড কলাইডেড উইথ এ গুডস ট্রেন কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন। মানে সবাই বুঝতে পারলো যে ট্রেন একটা মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগিয়েছে, যে মালগাড়িটা আসছিল উল্টো দিক থেকে। এবার বি দাগে আমাদের ডু অ্যাজ ডাইরেক্টেড তিনখানা কোশ্চেন থাকবে। ডাজ সি সিং এ সং, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। ইন্টারোগেটিভে আছে, অবজেক্ট ধরবো এ সং, আর ডাজ দিয়ে কোশ্চেন মানে প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। আমরা ইজ দিয়ে উত্তর শুরু করব। উত্তর হবে ইজ এ সং সাং বাই হার, সাং বানান SUNG। আর দুইয়ের দাগে আছে দ্য ক্রাউড সেড, মানে ভিড় বা জনতার দল বলে উঠলো লং লিভ প্রেসিডেন্ট, মানে তাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক। এটা অপটেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ হবে। উত্তরে আমরা লিখবো দ্য ক্রাউড উইশড, WISHED, উইশড দ্যাট দ্য প্রেসিডেন্ট মাইট লিভ লং। আর তিনের দাগে আছে দ্য ডগ ইজ দ্য মোস্ট ফেথফুল অফ অল এনিম্যালস, মানে কুকুর হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত প্রাণী। এটাকে ডিগ্রি চেঞ্জ করলে হবে দ্য কম্পারিজন অফ ডিগ্রি চেঞ্জ, মানে কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে পারি, আমরা পজিটিভ ডিগ্রিতেও নিয়ে যেতে পারি। আমি কম্পারেটিভ উত্তর বলছি। দ্য ডগ ইজ মোর ফেথফুল দ্যান এনি আদার এনিম্যাল। এবার সি দাগে ফেজাল ভার্ব আছে। প্রথমে আছে দ্য ফ্লাওয়ার এমিটস এ সুইট স্মেল, এমিটস মানে উত্তর হবে গিভস অফ, যেহেতু এমিটের সঙ্গে এস যোগ করা আছে আমরা এখানে গিভের সঙ্গে এস যোগ করবো, গিভস অফ লিখবো এখানে। আর মিতা কুড নট আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, উত্তর হচ্ছে মেক আউট, আমরা আন্ডারস্ট্যান্ডের জায়গায় লিখবো মেক আউট। আর তিনের দাগে এক্সামিনিং মানে পরীক্ষা করছিল, এক্সামিনের পরীক্ষা হচ্ছে লুক ইনটু, আমরা এক্সামিনের সঙ্গে ING যোগ করা আছে তাই আমরা লিখবো লুকিং ইনটু। এবার ছয়ের দাগটা তোমাদের সবার কাছে খুব ভয়ের দাগ। এই দাগে চারখানা ভোকাবুলারি মানে চারখানা ওয়ার্ড খুঁজতে হয় আমাদের আনসিন থেকে, আমরা সহজে উত্তর করার চেষ্টা করবো। একের দাগে মেড কাম বাই মিনস অফ ড্রাগ, মানে ওষুধ প্রয়োগ করে কাউকে শান্ত করে দেওয়া, মানে কি ট্রাঙ্কুলাইজড, মানে অজ্ঞান করিয়ে দেওয়া, ট্রাঙ্কুলাইজড। তারপরে নো লঙ্গার ইন এক্সিস্টেন্স, যেগুলো অস্তিত্ব নেই, এখন আর টিকে নেই, তাকে এক্সটিংক্ট বলে, অবলুপ্ত বলে। আর ইলনেস মানে অসুস্থতা, এটাকে এলমেন্ট বলে, AILMENT এলমেন্ট বলে। আর মুভড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, এটাকে ট্রান্সলোকেটেড বলে। এই চারটা শব্দে কিন্তু আনসিনে আছে। ট্রাঙ্কুইলাইজড এখানে আছে, এক্সটিংক্ট এখানে আছে, আর অসুস্থতা ইলনেস এলমেন্ট এখানে আছে, আর ট্রান্সলোকেটেড এখানে আছে। এবার আমরা রাইটিং স্কিলে যাব। সাথে দেখাচ্ছি ইয়োর ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ এ হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, তোমার ক্লাব চলেছে একটা স্বাস্থ্য সচেতনতা প্রোগ্রাম করবে। অ্যাজ দ্য সেক্রেটারি অর টু দ্য ক্লাব, এই ক্লাবের তুমি সেক্রেটারি। ড্রাফট এ নোটিস ফর ইটস মেম্বার, একটা নোটিশ লেখো মেম্বারদের জন্য, জনগণের জন্য নয় কিন্তু মেম্বারদের জন্য একটা নোটিশ লেখো। উইথ দ্য ফলোয়িং পয়েন্টস, নিচে পয়েন্টসগুলোকে ইনক্লুড করো। হাউ ইউ লাইক টু অর্গানাইজ ইট, তুমি এই প্রোগ্রামটা কীভাবে অর্গানাইজ করতে চাইছো সেটা বলো। এরিয়া অফ ইয়ার ওয়ার্ক, তুমি কোন কোন এলাকায় কাজ করবে সেটা বলো। হাউ লং ইউ ওয়ান্ট টু ওয়ার্ক, তুমি কতক্ষণ কাজ করবে সেটা বলো। মেজার্স ইউ ওয়ান্ট টু টেক, তুমি কী কী ব্যবস্থা নিতে চাইছো সেটা বলো। আর হোয়েন ইউ প্রপোজ টু স্টার্ট, তুমি কাজটা শুরু করবে কখন সেটা বলো। তো এই উত্তরটা আমরা সংক্ষেপে আলোচনা করব। আমরা একদম শুরুতে ক্লাবের নাম দিয়ে দেবো সবুজ সংঘ, তারপর নোটিশ লিখবো, আর নোটিশ নাম্বার দিয়ে দেবো যে কোনো একটা সংখ্যা লিখবো, অবলিক দিয়ে 2023 লিখবো। আমি লিখলাম 32/2023, আর ডেট লিখবো 4/12/2023, আজকে ডেট দিলাম। আর তোমরা পরীক্ষা হলের দিন পরীক্ষা হলের ডেটটা দেবে। আর সাবজেক্ট লিখবো হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম, স্বাস্থ্য সচেতনতা প্রোগ্রাম। কি লিখবো? অল দ্য মেম্বার্স অফ সবুজ সংঘ আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ এ হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন নেক্সট ফ্রাইডে। এই সবুজ সংঘ মানে ক্লাবের নাম। সবুজ সংঘের সমস্ত সদস্যকে এত দ্বারা জানানো যায় যে আমাদের ক্লাব একটা স্বাস্থ্য সচেতনতা প্রোগ্রামের আয়োজন করতে চলেছে আগামী শুক্রবার দিন। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই হয় সম্পদ, অ্যান্ড দিস ইজ দ্য থিম অফ দিস প্রোগ্রাম, আর এটা হচ্ছে এই প্রোগ্রামের মূল মন্ত্র। উই উইল মেক এ প্যারেড অন দ্যাট ডে, আমরা ওই দিন একটা প্যারেডের আয়োজন করব, মানে মিছিলের আয়োজন করব। উইথ প্ল্যাকার্ডস, আমাদের সঙ্গে প্ল্যাকার্ডস থাকবে, ব্যানার্স থাকবে, স্লোগান থাকবে এবং লিফলেট মানে হাতে হাতে যে পত্রিকা বিলি করা হয় সেগুলো থাকবে। দ্য প্যারেড উইল মুভ ইন আওয়ার নেবারিং এরিয়াস, এই প্যারেড ঘুরে বেড়াবে আমাদের পার্শ্ববর্তী এলাকাগুলোতে।
দ্য প্রোগ্রাম উইল বি কন্টিনিউড ফ্রম 10 AM টু 12 PM। এই প্রোগ্রামটা চলবে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। উই উইল মেক পিপল অ্যাওয়্যার অফ দ্য হেলথ হ্যাজার্ডস। আমরা লোকেদেরকে সচেতন করব স্বাস্থ্যের বিভিন্ন সমস্যাগুলোকে নিয়ে। উই উইল ট্রাই টু ইনফর্ম হাউ হেলথ ক্যান বি কেপ্ট ওয়েল। আমরা এটাও জানানোর চেষ্টা করব কী করে স্বাস্থ্যকে ভালো রাখা যেতে পারে। সাম হেলথ এক্সপার্টস উইল বি উইথ আস ইন দ্য প্যারেড। ওই মিছিলে আমাদের সঙ্গে কিছু স্বাস্থ্য বিশেষজ্ঞরাও থাকবেন। সো অল দ্য মেম্বার্স অফ দিস ক্লাব আর রিকোয়েস্টেড টু টেক পার্ট ইন দিস প্রোগ্রাম। তাই এই ক্লাবের সমস্ত মেম্বারকে রিকোয়েস্ট করা হচ্ছে ওনারা যেন এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন। তারপরে লিখবো ইয়োর কো অপারেশন ইজ হাইলি সলিসিটেড। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আর ফার্দার ডিটেলস উইল বি পুট আপ অন দ্য নোটিশ বোর্ড। আর বিশদ বিবরণ নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে। এটুকু লিখে নোটিশ লেখা শেষ করবো। এখানে আমরা SD মানে সাইন্ড বাই এটা লিখে তোমার নামটা লিখবে। আমি এখানে লিখেছি বিপাশা রয়। তোমরা যে যা নিজের নামটা লিখবে, সঙ্গে সেক্রেটারি লিখবে, সবুজ সংঘ লিখবে, আর তার সঙ্গে দীঘা পূর্ব মেদিনীপুর। আমি এখানকার অ্যাড্রেস দিলাম, তোমরা যে যা নিজের ওই ক্লাবের অ্যাড্রেসটা দিয়ে দেবে। এইভাবে আমরা নোটিশটা সহজে লিখলাম। এবার 8-এর একটা কোশ্চেন আছে, দ্য ফলোইং ফ্লো চার্ট ডিসক্রাইবস হাউ এডিবল অয়েল ইজ প্রিপেয়ার্ড ফ্রম মাস্টার্ড সিডস। নিচে একটা চার্ট দেওয়া আছে, সেই চার্টে বলা হয়েছে কী করে ভোজ্য তেল মানে রান্না করার তেল, সেই তেল কী করে তৈরি করা হয় সর্ষের বীজ থেকে, মানে সর্ষের তেল কীভাবে তৈরি করা হয়। উইথ দ্য হেল্প অফ দ্য চার্ট বিলো রাইট এ প্যারাগ্রাফ অন হাউ মাস্টার্ড অয়েল ইজ প্রডিউসড। এবং কী করে সর্ষের তেল প্রস্তুত করা হয় তোমাকে একটা প্রসেসিংয়ের আকারে লিখতে হবে। পয়েন্টস কিছু দেওয়া আছে। সিডস কালেক্টেড অ্যান্ড ড্রাইড, মানে বীজগুলোকে সংগ্রহ করা হয় এবং শুকানো হয়। পুট ইন এ বিগ বল, একটা বড় বাটিতে বা বড় থালায় বা বড় হাঁড়িতে সংগ্রহ করা হয়। ক্রাস্ট মানে গুঁড়ো করা হয়। মিক্সিং এ লিটিল ওয়াটার টু এক্সট্রাক্ট অয়েল, কিছু হালকা জল যোগ করা হয় তেল বার করার জন্য। অয়েল কেকস সেপারেটেড, তেলের যে কেকগুলো, তোমরা তেলের কেক বলতে নারকেল তেল ছাঁকা দেখেছো তো সেখানে কিছু কেকে মানে পিঠের মতো অংশটা জমে যায় তেলের মধ্যে, ওটাকে ছেঁকে বার করতে হয়, যেটাকে আমরা খাইও নারকেল তেলের ক্ষেত্রে। কিন্তু সর্ষের তেলের ক্ষেত্রে খাবো না। সেই সর্ষের খোলাগুলো কালো কালো একটা গুঁড়োর মতো বেরোয়। ওই চা দোকানে দেখবে চা ছেঁকে নেওয়ার পর একটা কালো অংশ বেরোয়, ওইগুলোকে অয়েল কেকস বলে। তো সেই অয়েল কেকসকে আলাদা করে নেওয়া হয়। অয়েল কালেক্টেড অ্যান্ড সিল, মানে তেলকে সংগ্রহ করা হয় কোনো বোতলে বা কন্টেনারের মধ্যে এবং সেটা মুখটা সিল করা হয়। আর রেডি ফর ইউজ মানে ব্যবহারের জন্য রেডি করে দেওয়া হয়। তো এটাকে আমরা প্রসেসিং লেখা শুরু করব। সেক্ষেত্রে আমরা শুরুতেই হেডিং দেবো প্রিপারেশন অফ এডিবল অয়েল ফ্রম মাস্টার্ড সিডস। সর্ষের বীজ থেকে কী করে ভোজ্য তেল তৈরি করা হয় তার প্রিপারেশন। আমরা শুরুতে লিখবো এ কিচেন ইজ ইনকমপ্লিট উইদাউট এডিবল অয়েল। একটা রান্নাঘর কিন্তু অসম্পূর্ণ ভোজ্য তেল ছাড়া। উই নিড এডিবল অয়েল টু কুক এনি টাইপ অফ ফুড। যে কোনো খাবার তৈরি করতে গেলে আমাদের ভোজ্য তেল লাগবে। উই ক্যান ইজিলি মেক এডিবল অয়েল ফ্রম মাস্টার্ড সিডস। আমরা সহজে ভোজ্য তেল তৈরি করতে পারি সর্ষের বীজ থেকে। দ্য প্রসেস গোজ থ্রু এ নাম্বার অফ স্টেপস। আর এই প্রক্রিয়া বেশ কটা ধাপে ধাপে এগোতে থাকে। অ্যাট ফার্স্ট দ্য মাস্টার্ড সিডস আর কালেক্টেড ফ্রম দ্য মার্কেট। সবচেয়ে প্রথমে সর্ষের বীজগুলোকে সংগ্রহ করা হয় বাজার থেকে। দেন দে আর ড্রাইড ইন দ্য সান ফর 2 or 3 days। তারপর সেগুলোকে রোদে শুকিয়ে নেওয়া হয় 2 থেকে 3 দিন ধরে। ল্যাটার দ্য ড্রাইড সিডস আর পুট ইন এ বিগ বল। তারপর সেই শুকনো বীজগুলোকে একটা বড় বাটিতে রাখা হয়। নেক্সট দ্য সিডস আর ক্রাস্ট ওয়েল। তখন সেই বীজগুলোকে ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়। এ লিটিল ওয়াটার ইজ মিক্সড উইথ দ্য ক্রাস্ট সিডস টু এক্সট্রাক্ট অয়েল। একটু হালকা জল যোগ করা হয় সেই গুঁড়ো করা বীজের সঙ্গে তেল নিষ্কাশন করার জন্য। দেয়ার আফটার দ্য অয়েল কেকস আর সেপারেটেড ফ্রম দ্য মিক্সচার। তারপর তেলের যে কেকসগুলো মানে তেলের যে সেই কালো অংশগুলো সেগুলোকে আলাদা করে নেওয়া হয় ওই মিশ্রণ থেকে। দেন দ্য অয়েল ইজ কালেক্টেড ইন বটলস। তারপরে তেলগুলোকে বোতলে সংগ্রহ করা হয়। নেক্সট দ্য বটলস আর সিল্ড। তারপর বোতলগুলোকে সিল করে দেওয়া হয়। নাও মাস্টার্ড অয়েল ইজ রেডি ফর ইউজ অর ফর সেল ইন দ্য মার্কেট। এবারে সর্ষের তেল রেডি হয়ে গেল ব্যবহার করার জন্য অথবা বাজারে বিক্রি করার জন্য। এবার 9-এর দেখাচ্ছে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাডভাইসিং হিম অর হার টু প্র্যাকটিস ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। তোমার বন্ধুকে চিঠি লেখো, তাকে অ্যাডভাইস করো যাতে সে নিয়মিত শরীরের অনুশীলনী করে, মানে ফিজিক্যাল এক্সারসাইজ করে। তো পয়েন্ট দিচ্ছি ইন্ট্রোডাকশন মানে সূচনা একটু বলতে হবে। ভ্যালু অফ গুড হেলথ, ভালো স্বাস্থ্যের মূল্য কী সেটা বলতে হবে। হোয়েন টু গেট আপ ফ্রম স্লিপ, ঘুম থেকে কটায় উঠতে হবে সেটা বলতে হবে। ফিজিক্যাল এক্সারসাইজ কী কী করবে এগুলো বলতে হবে। আর বেনিফিটস অফ রেগুলার এক্সারসাইজ, নিয়মিত এক্সারসাইজ করলে কী কী লাভ পাওয়া যাবে সেগুলো বলতে হবে। আমরা একদম শুরুতে ডান দিকে যে যার নিজের ঠিকানাটা লিখে বলবো। আমি এখানে ভিলেজ রানীসাই, পোস্ট রানীসাই, PS রামনগর, ডিস্ট পূর্ব মেদিনীপুর লিখেছি। তোমরা যে যার নিজের অ্যাড্রেসটা দেবে। আর ডেট হচ্ছে 4/12/2003, আজকে তারিখটা দিলাম। এবার লিখবো ডিয়ার অতনু, বন্ধুর নামটা লিখলাম। তুমি তোমাদের বন্ধুর নামটা তোমরা চেঞ্জ করবে, এখানে অন্য কোনো বন্ধুর নাম ঢুকিয়ে দেবে। কমাতে লিখবো আই হ্যাভ জাস্ট গট ইউর সুইট লেটার। আমি এইমাত্র তোমার সুন্দর চিঠিখানা পেয়েছি। আই এম গ্ল্যাড টু নো দ্যাট ইউ আর ওয়েল বাই দ্য গডস গ্রেস। আমি এটা জেনে খুব খুশি হলাম যে তুমি ভগবানের দয়ায় ভালো আছো। আই এম ভেরি ফাইন হেয়ার। আমি এখানে খুব সুন্দর আছি। হাউএভার আই উইল টেল ইউ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ টুডে। তবে যাই হোক, আজকে আমি তোমাকে ফিজিক্যাল এক্সারসাইজের গুরুত্বটা কী সেটা বলবো। ইউ নো দ্যাট
হেলথ ইজ ওয়েল, তুমি জানো যে ভালো করে যে স্বাস্থ্য হচ্ছে সম্পদ। সাউন্ড হেলথ প্রোভাইডস সাউন্ড মাইন্ড, ভালো স্বাস্থ্য কিন্তু ভালো মন প্রদান করে। তোমার যদি স্বাস্থ্য ভালো থাকে মন ভালো থাকবে। রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ ইজ নিডেড ফর গুড হেলথ, আর ভালো স্বাস্থ্যের জন্য ভালো রেগুলার নিয়মিত শারীরিক কসরত প্রয়োজন। ইউ শুড রাইজ আর্লি ইন দ্য মর্নিং, তোমার উচিত সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা। দেন ইউ শুড ওয়াক অর রান ফর হাফ অ্যান আওয়ার, তারপর তুমি হাঁটবে অথবা দৌড়াবে আধ ঘন্টা ধরে। দেন ইউ শুড ডু সাম ফিজিক্যাল এক্সারসাইজেস, তারপর তুমি কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করবে। ইউ ক্যান জাম্প, তুমি লাফাতে পারো। ইউ ক্যান লিফট ওয়েট, তুমি কিছু ওজন তুলতে পারো। ইউ ক্যান পুশ আপ ফর এ ওয়াইল, কিছুক্ষণ তুমি পুশ আপ করতে পারো, মানে যেটাকে আমরা ডন বৈঠক বলি, কিছুক্ষণ পুশ আপ করতে পারো। ইউ ক্যান অলসো প্র্যাকটিস সাম জিমনাস্টিক্স, তুমি কিছু জিমনাস্টিক প্র্যাকটিস করতে পারো। দিজ অল ফিজিক্যাল এক্সারসাইজেস উইল রিমুভ ইউর লেজিনেস অ্যান্ড মনোটনি, এই সমস্ত শারীরিক অনুশীলনগুলো তোমার অলসতাকে দূর করবে এবং একঘেয়েমিকে দূর করবে। দে উইল গিভ ইউ ফ্রেশ এনার্জি, এগুলো তোমাকে একদম ফ্রেশ এনার্জি দেবে। দে উইল মেক ইউর বডি ফিট অ্যান্ড ডিজিজ ফ্রি, এগুলো তোমার শরীরটাকে ফিট বানাবে এবং রোগমুক্ত বানাবে। সো ইউ মাস্ট প্র্যাকটিস দ্য ফিজিক্যাল এক্সারসাইজেস রেগুলারলি, তাই তুমি অবশ্যই এই ফিজিক্যাল এক্সারসাইজগুলো নিয়মিত করবে। নো মোর টুডে, আজ আর নয়, মোর ইন দ্য নেক্সট লেটার, পরে বাকি কথাগুলো পরে চিঠিতে হবে। উইথ রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইউ, তোমার বাবা মাকে প্রণাম এবং তোমার প্রতি ভালোবাসা। এটা বলে তুমি ইতি বলে শেষ করবে। ইয়োর্স এভার লিখবে বা ইয়োর লাভিং ফ্রেন্ড এটা লিখবে, কমা দেবে, তোমার নাম লিখবে, পদবি দেবে না, শুধু নামটা দেবে। আর এখানে টু লিখবে, টু দিয়ে তোমার বন্ধুর নাম লিখবে। অতনু বিশ্বাস আমি লিখেছি, তুমি তোমার বন্ধুর নাম দেবে। আর 25 নম্বর বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, আমি একটা অ্যাড্রেস দিলাম, তুমি তোমার বন্ধুর অ্যাড্রেস দেবে। আর কলকাতা 700073, আমি পিনকোড নাম্বার দিলাম, তোমার বন্ধুর অ্যাড্রেসে পিনকোড দেবে। আর এখানে স্টাম্প STAMP, এই স্টাম্প কথাটা লিখে দেবে। এইভাবে তোমাদের চিঠিখানা কমপ্লিট হবে। তো এইভাবে পেজ নাম্বার 22-এ যে গোটা মডেল পেজটা দিয়েছিল পুরো টোটাল 90 মার্কসের, আমি ফুল অ্যান্সারটা তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবং এরকম কয়েকটা মডেল আলোচনা করলে কিন্তু তোমাদের অনেকটা কনফিডেন্স বেড়ে যাবে এবং তোমরা মাধ্যমিক পরীক্ষায় আশা করছি ভালো রেজাল্ট করতে পারবে।